আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবা রহমান। আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতে। আজ আমি কথা বলব অতিরিক্ত মোবাইল ব্যবহারের সাথে অটিজমের সম্পর্ক নিয়ে। আসলেই কি শিশুরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে অটিজম হওয়ার সম্ভাবনা থাকে? তার আগে চলুন জেনে নিই অটিজম কি? অটিজম একটি মস্তিষ্কের স্নায়ু বিকাশজনিত রোগ। ইংরেজিতে আমরা যেটাকে বলছি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অটিজমের শিশুদের প্রধান যে সমস্যাটি থাকে সেটি হচ্ছে তাদের যোগাযোগ স্থাপনে সমস্যা। অর্থাৎ পারস্পরিক যে যোগাযোগ বা রেসিপ্রোকাল কমিউনিকেশন বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, সেটাতে এই বাচ্চাদের ঘাটতি থাকে। এখন এই কমিউনিকেশন কিন্তু হতে পারে কয়েক রকম। একটা হতে পারে ভার্বাল কমিউনিকেশন, একটা হতে পারে নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটি কিন্তু আমার ভার্বাল কমিউনিকেশন। আবার আমি এই যে কথা বলার সময় আমার হাত নাড়াচ্ছি, আমি যে আই কনট্যাক্ট করছি কারো সাথে, এটি কিন্তু আমার নন ভার্বাল কমিউনিকেশন। তো অটিজমের বাচ্চাদের এই ভার্বাল এবং নন ভার্বাল দুটি কমিউনিকেশনেই কিন্তু ঘাটতি থাকে। সেই সাথে তারা সম্পর্কগুলো বোঝে না। যেমন তারা বাবা-মার সাথে সম্পর্ক, অন্য শিশুদের সাথে সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো তারা বোঝে না। এবং এই আ বোঝার ঘাটতি থাকার কারণেই কিন্তু তাদের সম্পর্ক স্থাপনে সমস্যা হয় অর্থাৎ বন্ধুত্ব তৈরিতে সমস্যা হয়। এই কারণে কিন্তু এই বাচ্চাগুলো সাধারণত কোনো বন্ধু থাকে না। তারা একা, একা খেলে। এখন প্রশ্ন হচ্ছে কমিউনিকেশন এর ঘাটতি থাকলেই কি সেটাকে অটিজম বলা হবে? উত্তর হচ্ছে না। কমিউনিকেশনের যে ঘাটতিগুলোর কথা আমি বললাম, সেগুলোর পাশাপাশি আরো কিছু বৈশিষ্ট্য থাকলে তবেই আমরা তাকে অটিজম বলব। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলছি রেস্ট্রিকটিভ রিপিটিটিভ বিহেভিয়ার। অর্থাৎ যদি সোজা বাংলায় বলি, একই কাজ বারবার করা, একই কথা বারবার বলা, কোনো একটি নির্দিষ্ট জিনিসের প্রতি তীব্র আকর্ষণ থাকা, শব্দ, আলো, স্পর্শ ইত্যাদি বিভিন্ন অনুভূতির প্রতি তাদের সংবেদনশীলতা থাকা। একই কাজ বারবার করা, একই কথা বারবার বলা বলতে আমরা বোঝাচ্ছি যে অনেক সময় দেখা যায় অটিজমের বাচ্চারা একটা কথাই বারবার রিপিট করে। তাকে যে কথাটা বলা হয় সেই কথাটাই সে হয়তোবা বারবার রিপিট করছে কিংবা টিভিতে সে একটা জিনিস দেখছে সেটাকেই সে বারবার রিপিট করছে। তাদের মধ্যে যেহেতু কোনো পারস্পরিক কথোপকথন থাকে না। অর্থাৎ বাবা-মা যখন সন্তানের সাথে কথা বলেন তখন যে একটা পারস্পরিক কথোপকথন থাকে। সন্তান একটি কথা বলছে, তার উত্তরে বাবা একটি কথা বলছে বা মা একটি কথা বলছে। সেই উত্তরের পিঠে কিন্তু সন্তান আবার একটি কথা বলছে। এ ধরনের কোনো কথোপকথন থাকে না তাদের মধ্যে। দেখা যায় তাদের কথোপকথন আ এটি খুব সীমিত হয়। দেখা যায় একপাক্ষিক হয়। তারা একা একাই কথা বলছে, একই কথা বারবার বলছে। আবার কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় স্পিচ ডিলে থাকে অর্থাৎ তারা কথা একেবারেই বলে না বা খুব বয়স অনুপাতে খুব কম বলে। আর একই কাজ করা বলতে আমরা বুঝাই যেমন বিভিন্ন রকম মোটর অ্যাক্টিভিটি যেমন সে একই জায়গা কেন্দ্র করে গোল, গোল ঘুরছে কিংবা আ হাত নাড়াচ্ছে, যেটাকে আমরা হ্যান্ড ফ্ল্যাপিং বলি, পাখির ডানার মতো হাত নাড়ানো। এছাড়া দেখা যাচ্ছে কোনো একটি নির্দিষ্ট জিনিসের প্রতি তার অনেক বেশি আকর্ষণ। যেমন প্রতিদিন হয়তো সে একটি লাল জামা পরে, সেই লাল জামাটিই তাকে প্রতিদিন পড়তে হবে। যেই খাবারটি খায় সেই খাবারটিই তাকে প্রতিদিন খেতে হবে। যেই রাস্তা দিয়ে সে স্কুলে যায় প্রতিদিন সেই রাস্তা দিয়েই যেতে হবে। এর ব্যত্যয় ঘটলে তারা সেটিকে মেনে নিতে পারে না। অটিজম হতে গেলে কিন্তু এই রেস্ট্রিকটিভ রিপিটিটিভ বিহেভিয়ার গুলোর মধ্যে যেকোনো ২ টি বিহেভিয়ার এই বাচ্চাদের থাকতে হবে। তা না হলে শুধুমাত্র কমিউনিকেশনের প্রবলেমকে কিন্তু আমরা অটিজম বলব না। শুধুমাত্র কমিউনিকেশনের প্রবলেমকে আমরা বলছি কমিউনিকেশন ডিসঅর্ডার। এবার আসি আমরা আমাদের আজকের প্রসঙ্গে। অতিরিক্ত মোবাইল দেখলে কি বাচ্চার অটিজম হয় কিনা? এর উত্তর হচ্ছে না। কেন না? কারণ অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আমাদের আজকাল বিভিন্ন বড়, বড় প্ল্যাটফর্মেও এই কথাটি খুব বহুলভাবে প্রচলিত আছে বা খুব বহুলভাবে এটা প্রচার করা হচ্ছে যে অতিরিক্ত ডিভাইস আসক্তির কারণে বাচ্চারা অতিরিক্ত মোবাইল দেখলে, অতিরিক্ত টিভি দেখলে বাচ্চাদের নাকি অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ব্যাপারটি আসলে এরকম না। ব্যাপারটি হচ্ছে যে অটিজম যেহেতু একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ এটি একটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এটি কিন্তু বাচ্চার জন্মের সাথে সাথেই মোটামুটি নির্ধারণ হয়ে যায় যে এই বাচ্চাটির ভবিষ্যতে অটিজম হবে কি হবে না। এই অটিজমের পেছনে যে কোনো স্পেসিফিক কারণ আছে এমনটা বলা যায় না। বিজ্ঞানীরা এখনো কোনো সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি যে ঠিক এই কারণে অটিজম হয়। তবে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন বংশে কারো থাকলে, বাবা-মার বয়স যদি বেশি হয় বা বাচ্চা জন্মদানের সময় বিভিন্ন রকম কমপ্লিকেশন থাকে মায়ের বা বাচ্চার যদি জন্মের পরে বাচ্চার যদি বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয় সেই জিনিসগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে অটিজম ডেভেলপের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, মায়ের গর্ভ থেকে শুরু করে জন্ম হওয়া পর্যন্ত এটা মোটামুটি নির্ধারিত। কাজেই একটি বাচ্চা যে কিনা সুস্থ স্বাভাবিক
সে পরবর্তীতে অতিরিক্ত মোবাইল দেখার ফলে বা অতিরিক্ত ডিভাইস আসক্তির ফলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু হয়ে যাবে এমনটি কিন্তু না। তবে এক্ষেত্রে যেটি হয় যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর পিতামাতাকে আমরা বলি যে বাচ্চাকে যেন বেশি বেশি মোবাইল বা টিভি দেখতে দেওয়া না হয়। কেন? কারণ যেহেতু এই বাচ্চাদের অলরেডি কমিউনিকেশন প্রবলেম থাকে, অর্থাৎ তাদের মধ্যে রেসিপ্রোকাল কমিউনিকেশন বা পারস্পরিক কমিউনিকেশনটা কিন্তু থাকে না। পারস্পরিক যে কথোপকথন, কথার পিঠে কথা বলা, একজনের সাথে কথোপকথন চালানো, একপাক্ষিক কথা না, সেটা দ্বিপাক্ষিক কথা যেটা আমরা বলছি, এই কথাবার্তাগুলো কিন্তু এই বাচ্চাদের মধ্যে থাকে না। কাজেই সে যখন বেশি বেশি মোবাইল দেখবে বা টিভি দেখবে, তখন কিন্তু তার এই সমস্যাটা আরো বাড়বে। কারণ মোবাইল বা টিভি কিন্তু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে দেখা যাচ্ছে মোবাইলে বা টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিভিন্ন চরিত্র তারা নিজেরা নিজেরা কথা বলছে, বাচ্চাটি সেটি কন্টিনিউয়াসলি দেখছে। এখানে কিন্তু বাচ্চার কথা বলার কোনো প্রয়োজন হচ্ছে না, বাচ্চার কিন্তু কমিউনিকেট করার কোনো প্রয়োজন হচ্ছে না। সে কারণে কি হয়, বাচ্চা কিন্তু আর এই কমিউনিকেশনটা শেখে না। সেজন্য বলা হয় যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর ক্ষেত্রে মোবাইল বা টিভি দেখতে দিবেন না। কিন্তু তার মানে এই না যে এই মোবাইল বা টিভি দেখতে দেওয়ার কারণে বাচ্চাটির অটিজম হচ্ছে। মোবাইল বা টিভি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর অটিজমের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু অটিজম তৈরি করে না। এই ভ্রান্ত ধারণাটি থেকে আমাদের কেন বের হয়ে আসা দরকার? আমাদের দরকার এই কারণে, কারণ দেখা যায় যে একটি পরিবারে যখন কোনো একটি শিশুর অটিজম ধরা পড়ে, তখন সেই পুরো পরিবারটি কিন্তু এর পেছনে কারণ খুঁজতে থাকে। বিশেষ করে সেই পরিবারের যে প্রধান কেয়ার গিভার যে থাকে বাচ্চাটির, বিশেষ করে মা, সে কিন্তু নিজেকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে। অনেক সময় পরিবারের অন্য সদস্যরা দেখা যায় সেই মাকে দোষারোপ করতে থাকে যে তুমি ওকে ছোটবেলায় সময় দাওনি, তুমি ওকে বেশি বেশি মোবাইল দেখিয়েছো, এই কারণে বাচ্চাটির অটিজম হয়েছে। তো এক্ষেত্রে হয় কি যে এমনিতেই এই মা বা এই প্যারেন্টস তারা কিন্তু অনেক বেশি বিষণ্ণতায় ভোগেন তার শিশুকে নিয়ে। সেক্ষেত্রে এ ধরনের একটি ব্লেম যখন তাদের উপরে আসে, তখন তারা আরো ভেঙে পড়েন। গবেষণায় কিন্তু দেখা গেছে যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর মায়েদের কিন্তু 20-40%ই ডিপ্রেশন থাকে। তো সেক্ষেত্রে এই ডিপ্রেশনের মাত্রা কিন্তু আরো বেড়ে যায় যখন তার উপর এ ধরনের একটি ব্লেম আসে। আজ তাহলে এতটুকুই। এর পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। দিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।